already 5 minutes late. Already 5 minutes late. প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকদিন পর অনলাইন ক্লাসে, দেখি কয়েকজন ক্লাসে থাকে। 7 জন, 8, 11, 12। এসপি দাস, তোমরাই আছো ভাই। তোমরা যারা অফলাইনে ক্লাস করো তারাই দেখে আবার ক্লাসে আসো। বাকিটা কই? নিশা, অদিতি, ইসমাত জাহান, নাফিজুল আজিজ। এসপি দাস, ভালো আছি ভাইয়া। আজকে তোমাদের এক্সাম আছে, মনে আছে তো? সৌম্যদীপ রায়, আদাব। শাহনাজ আক্তার, হ্যাঁ এসপি দাস জানি ভাইয়া, তোমারটাই প্রথমে বলেছি। ইব্রাহিম সবুজ, আসাদুজ্জামান আসাদ, মহুয়া সরকার, সৌম্যদী রায়, ভালো আছি ভাইয়া। মোটামুটি 22 জন, দেখি 30-32 জন পার হলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। তাহলে কি হলো, মেম্বার ক্লাস করছে 30-32 জন। এটা আমাদের সৌভাগ্য, অন্তত এই 30-32 জন তো ক্লাস করছে। পঁচিশ জন ক্লাসে। একটু দেখি বয়াটা টেস্ট করে যে বয়া সরি সাউন্ডটা ঠিক মতো বোঝা যায় কি না। শোনা যাচ্ছে তো, এখানে ক্যামেরা হয়েছিল। এখন দেখো তো ভাই সাউন্ডটা শোনা যায় কিনা। এখন শোনা যায় মনে, দেখো তো ওই ক্যামেরা হয়েছিল। নিশ্চয়, হ্যাঁ বুঝতে পারছি ভাই। এখন একটু দেখো তো শোনা যায় কিনা। শোনা যাচ্ছে তো, এখানে ক্যামেরা হয়েছিল। এখন শোনা যায় তাই না? এখন দেখো তো ভাই, এখন দেখো তো ভাই সাউন্ডটা শোনা যায় কিনা। এখন শোনা যায়। ওকে, আমরা শুরু করছি। অফলাইনে যারা আজকের দিনে ছিল, ঠিকই বলেছো, তোমরা অনেকদিন পরে আজকে এক্সাম দিতে আসবা। তোমাদের গত বুধবার দিন এক্সামটা হওয়ার কথা ছিল, তোমরা সোমবারে ক্লাস করে গেছো, কিন্তু আমাদের মুজিব শতবর্ষের কারণে, প্রোগ্রামের কারণে আমরা বুধবারে পরীক্ষাটা নিই নাই। পরীক্ষাটা আমাদের আজকে হবে। ওকে, তো গতদিন আমরা বাফার দ্রবণ শুরু করেছিলাম এবং অঙ্ক দেখেছিলাম। সেখানে তোমরা বেশ কিছু প্রশ্ন করেছো আমাকে, সেইটা এখন আমি একটু সলভ দিচ্ছি। তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ। আচ্ছা, এখানে দেখা যায় তাই না? দেখা যায় পিকে প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, তাই তো? তো সল্টের ঘনমাত্রা বা অ্যাসিডের ঘনমাত্রা, এইটা আমরা আমাদের ক্যালকুলেশনে দেখেছিলাম। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এইভাবে সমীকরণটা লিখতে পারো, পিএইচ ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ এনএস বাই এনএ, অর্থাৎ সল্টের মোল সংখ্যা বা অ্যাসিডের মোল সংখ্যা। তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে ভাইয়া ওটা তো থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা সল্টের ঘনমাত্রা দেখি, তো আপনি ঘনমাত্রার পরিবর্তে সেখানে মোল সংখ্যা কেন লিখলেন? খেয়াল করো কেন লিখলাম, দেখো তোমরা একটু, আমার বিশ্বাস এইটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা যে কেন লিখলাম। ওকে, ইলেকট্রিসিটি চলে গেছিল না সকালে। আচ্ছা প্লিজ দেখো, ধরে নাও সল্টের প্রাথমিক ঘনমাত্রা সিএস, প্রাথমিক আয়তন হলো ভিএস, ইজিক্যাল টু মিশ্রণে সল্টের ঘনমাত্রাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম, আর মিশ্রণের আয়তন ভি। তাহলে সি সমান কি হবে দেখো তো, সিএস ভিএস বাই ভি। এটা হলো সল্টের ক্ষেত্রে। তাহলে একইভাবে এটা হলো সল্টের, অ্যাসিড লবণের। এবার অ্যাসিডের ক্ষেত্রে দেখি তো আমরা একটু। এবার অ্যাসিডের ক্ষেত্রে সমীকরণটা কি লিখতে পারি? এবার অ্যাসিডের ধরো প্রাথমিক ঘনমাত্রা সি এ, প্রাথমিক আয়তন ভি এ।
এবার মিশ্রণের ঘনমাত্রা সি, মিশ্রণের আয়তন ভি, তাহলে সি ইজ ইকাল টু সি এ ভি এ বাই হলো ভি। অ্যাকচুয়ালি যে ঘটনাটা সেটা হচ্ছে এই মানটা বসাতে হবে আমাদের এই জায়গাতে, অর্থাৎ সিএস ভিএস বাই ভি, আর এখানে বসবে কি মিশ্রণ অ্যাসিডের ঘনমাত্রা সি এ ভি এ বাই ভি। তাহলে দেখো তো ভি ভি কেটে যাবে না, তাহলে থাকছে কি এখানে সিএস ভিএস বাই সি এ ভি এ। তার মানে সিবি সমান তো এন আমরা জানি, কি সিবি সমান এন জানি, এই কারণেই কাজটা আমরা করলাম। আবার একবার বলছি যে আমরা সল্টের ঘনমাত্রা সল্টের আয়তন ইজ ইকাল টু মিশ্রণের সল্টের ঘনমাত্রা মিশ্রণের আয়তন, তাহলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে সিএস ভিএস বাই ভি। একইভাবে মিশ্রণে অ্যাসিডের ঘনমাত্রা কত হবে সি এ বি এ বাই ভি। এই মানগুলো যখন বসাবো যেহেতু উভয় ক্ষেত্রে ভিটা একই হবে, কেটে গেলে সিএস ভিএস এই যে সিএস ভিএস সি এ ভি এ, তো সিবি মানে তো আসলে এন, এই জন্য আমরা এটা লিখতে পারি বললাম। এখন একটু দেখো তো তোমরা যারা আমাকে প্রশ্নটা করেছিলা, শরীফুল ভাই ক্লাস দেখছেন, থ্যাংক ইউ ভাই, তোমরা যারা আমাকে বলেছিলা যে কেন আমরা সল্টের পরিবর্তে ঘনমাত্রার প্রতি এনএস লিখলাম, মানে মোল সংখ্যা লিখলাম সল্টের, আর অ্যাসিডের ঘনমাত্রার ক্ষেত্রে কেন আমরা এই এনে লিখলাম, এইটা ক্লিয়ার কিনা বলো। আচ্ছা আহাদ এবার লিখেছো, তুমি প্রশ্ন করেছিলে না ভাই, থ্যাংক ইউ, বুঝেছি ভাই, ওকে। আচ্ছা তাহলে এইটা মোটামুটি আমাদের হয়ে গেল। তো তোমরা আমাকে বেশ কিছু অঙ্কের প্রবলেমের কথা বলেছো, এখন আমরা সেই অঙ্কগুলো সলভ করব, ওকে। বেশি দূরে চলে গেছে। আচ্ছা তোমরা যারা অনলাইনে আমার সঙ্গে তাল মিলিয়ে ক্লাস করছো খেয়াল করে দেখো ভাইয়া, তোমরা আজিজ লিখেছো ক্লিয়ার, আসাদ জুরেয়া শিফা নিশা সবাই ক্লিয়ার লিখেছো, তারা খেয়াল করো তাদের কিন্তু ফার্স্ট পেপার কোর্স প্রায় শেষের দিকে, ঠিক আছে, তাদের কিন্তু ফার্স্ট পেপার কোর্স একদম শেষের দিকে, 66, 67, 68 এগুলো তো বোধহয় প্রবলেম হয়নি, 69 তো বুঝতেই পারছো যে আমি যেগুলো বলছি এগুলো বাদে কোনো একটা প্রবলেম হলে তোমরা লিখবা, ওকে। তোমাদের এখন উপস্থিতি ক্লাসে খুবই কম, তোমরা কমেন্ট করলে আমি তোমাদের কমেন্টে আসলে দেখতে পাবো। তো আমাকে বেশিরভাগ স্টুডেন্ট যে প্রবলেমটার কথা বলেছে সেইটা আমরা একটু দেখি, কত যেন ওই যে দুটা কে এর মান দেওয়া আছে, এই যে 73 নাম্বারটা 73 নাম্বার 73 দেখো, খেয়াল করো ভাই, হেন্ডারসন সমীকরণ ব্যবহার করে এতমোল সোডিয়াম বাই কার্বনেট ও অতমোল সোডিয়াম কার্বনেট দ্রবণের সমায়তন মিশ্রণের বাফার দ্রবণের পিএইচ গণনা করো, তাহলে আয়তন সমান, তাই না? তাহলে আমরা পিএইচ ইজ ইকাল টু খুব ভালো করে বলতে পারি পি কে এ প্লাস লগ সল্টের ঘনমাত্রা, এখানে কত দিয়েছে ভাইয়া, আচ্ছা আমি পরে লিখি, আগে দাঁড়াও লিখি, সল্টের ঘনমাত্রা আর অ্যাসিডের ঘনমাত্রা। তো আমাদের অঙ্কে পি কে এর মান দেওয়া নাই, আমার এখানে দেওয়া আছে কে এর মান, তাই না? তাহলে নিশ্চয়ই লিখতে পারি মাইনাস লগ কে এ, আমরা জানি পি কে সমান মাইনাস লগ কে প্লাস লগ এখানকার সল্ট কোনটা সোডিয়াম কার্বনেট 0.1 আর অ্যাসিড কোনটা সোডিয়াম বাইকার্বনেট। তোমরা জানো বাইকার্বনেট অ্যাসিড এবং ক্ষার উভয় রূপে ক্রিয়া করে, আমরা আসতেছি দাঁড়াও বা 0.1 আর এটা হচ্ছে 0.2। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে এই Ka1 এবং Ka2 দুটার মধ্যে আসলে কোনটা বসাবো, এটা আমি হাজারি স্যারের বই থেকে অঙ্কটা কপি করেছি, খেয়াল করো একটু, তোমরা ভালো করে খেয়াল করো বিষয়টা, তোমরা নিজেরাই বলতে হবে কোনটা বলবা। ও আব্দুল্লাহ ভাইয়া, সি তো মিশ্রণের বোকা ছেলে, তুমি তো সল্টের সাপেক্ষে মানটা বের করলে, অর্থাৎ সল্টের ঘনমাত্রা যখন সিএস আয়তন ভিএস, তখন মনে করো সল্ট মিশ্রণের সল্টের ঘনমাত্রা এটা, আর এটা হলো মিশ্রণের আয়তন,
তোমরা ওই যে মিশ্রণে দ্রবণটা অম্লীয় না ক্ষারীয় বা সেকেন্ড পেপার করছো না, তুমি তো সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সম্ভবত ভাইয়া, ও না তুমি তো ফার্স্ট ইয়ার সেকেন্ড অ্যাটেম্পে নিয়েছিলা। দেখবো ওই যে মিশ্রণের ঘনমাত্রা কেমন হবে, ধরো যা বা এইভাবে অঙ্ক দেখো নি যে একটা অ্যাসিডের ঘনমাত্রা সিএ, অ্যাসিডের আয়তন ভিএ, এবার মিশ্রণে ওই অ্যাসিডের ঘনমাত্রা বের করো। তার মানে কি মিশ্রণে যখন অ্যাসিডের ঘনমাত্রা বের করতে বলে তখন কি করো, দুটো আয়তন যোগ করো। ওটা ভাই মিশ্রণে সল্টের ঘনমাত্রা, মিশ্রণে অ্যাসিডের ঘনমাত্রা কি, ঠিক আছে? আব্দুল আহাদ একটু বলো তো ভাই, যেটা হলো সল্টের প্রাথমিক ঘনমাত্রা, মানে ঘনমাত্রা যখন এত ছিল, সরি আয়তন যখন এত ছিল তখন সল্টের ঘনমাত্রা এত ছিল, তো আয়তন যখন এত তখন সল্টের ঘনমাত্রা কত? একইভাবে অ্যাসিডের আয়তন যখন ঘনমাত্রা যখন আয়তন যখন এত ছিল, ঘনমাত্রা যখন এত, মিশ্রণের মানে আয়তন যখন এত ছিল তখন এই মিশ্রণে অ্যাসিডের ঘনমাত্রা কত হলো? আব্দুল, হ্যাঁ ফার্স্ট চ্যাপ্টার আছে ভাই, থ্যাংক ইউ আব্দুল। হ্যাঁ লিখছে, বুঝেছি, বুঝতে পারছো ভাই? যেটা হলো যখন আয়তন এত তখন তার ঘনমাত্রা এত, যখন আয়তন এত তখন তার ঘনমাত্রা কত? কি ওটা মিশ্রণের ঘনমাত্রা বেরো না, মিশ্রণে যে উপাদানটা সাপেক্ষে করছি। ও এসপি দাস, আজকের এক্সামে এমন ম্যাথ থাকতে পারে, একদম ঠিক বলেছ, আজকের এক্সামে এমন ম্যাথ থাকতে পারে, তোমাদের প্রথম অধ্যায়ের এক্সাম। ওকে, তাহলে খেয়াল করো, এখন তোমাদের প্রবলেম হতে পারে কে এর কোন মানটা আমি আসলে বসাবো, K1 নাকি K2, কোনটা বসাবো আমি আসলে। তাহলে খেয়াল করো, আসলে এটা 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 জিনিসটা কি, এটা কি দেখছো? অর্থাৎ এটা কিন্তু এর মূল অ্যাসিডটা ছিল কিন্তু কার্বনিক অ্যাসিড, খেয়াল করো কার্বনিক অ্যাসিড। তাহলে সেই কার্বনিক অ্যাসিড থেকে দুটা হাইড্রোজেন সরানো হলো দুটা সোডিয়াম দ্বারা, মনে করে এখানে তৈরি হলো সোডিয়াম কার্বনেট। তার মানে অ্যাসিড ওটা লবণ, কি এটা অ্যাসিড ওটা লবণ। তাহলে এখানে কে এর মান দেওয়া থাকতো, কার মান দেওয়া থাকতো? কে এর মান, অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আবার খেয়াল করো, এই যে কার্বনিক অ্যাসিড, আমরা জানি অ্যাসিডের হাইড্রোজেনকে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপন করলে যে যৌগটা উৎপন্ন হয়। হ্যাঁ রুবেল, সাবরিনা, অনেকদিন পর ক্লাসে দেখলাম ভাইয়া তোমাকে। অ্যাসিডের হাইড্রোজেনকে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপন করলে যে যৌগটা উৎপন্ন হয় সেটাই হলো লবণ। এখানে আমরা সম্পূর্ণ প্রতিস্থাপন করেছি, তাহলে এটা লবণ। আর এখানে মনে করো আমি আংশিক প্রতিস্থাপন করলাম, একটা প্রতিস্থাপিত করলাম ধরো সোডিয়াম দ্বারা, তাহলে এটাও লবণ। আচ্ছা, আবার আরো একটা হাইড্রোজেন যেতে পারে না? তাহলে খেয়াল করো ভাই তোমরা একটু, এ কিন্তু অ্যাসিড আর এ কিন্তু সল্ট, এখানে এ কিন্তু অ্যাসিড, এ কিন্তু সল্ট। এবার খেয়াল করো, এই সোডিয়াম বাইকার্বনেট, এখান থেকে আরো একটা হাইড্রোজেন যেতে পারে, কি আরেকটা সোডিয়াম দ্বারা, তাহলে সোডিয়াম কার্বনেট। তাহলে এটা নিশ্চয় অ্যাসিড, এটা কি সল্ট লবণ। তার মানে এই দুইটা জিনিস এখানে একবারে করা হয়েছে, তাই কে এর মানটা একবারে দেওয়া থাকে। এটা ধীরে ধীরে যেহেতু এটা K1 দ্বারা মনে করো, এটা K2 দ্বারা। তার মানে লবণ যখন সোডিয়াম বাইকার্বনেট আর অ্যাসিড যদি কার্বনিক অ্যাসিড হয় তাহলে K1টা আমরা ইউজ করতাম, আর লবণ যদি সোডিয়াম কার্বনেট আর অ্যাসিড যদি সোডিয়াম বাইকার্বনেট হয় তাহলে K2টা ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু কোনটা ব্যবহার করবো বলো আমরা? K2, অর্থাৎ -log 5.6, মানে K2 ব্যবহার করতে হবে আর কি, ইন্টু 10⁻⁻11। এবার আমার বিশ্বাস অঙ্কটা হয়ে যাবে, এবং আমি জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, এখন একটু বলো তো ভাইয়া তোমরা ক্লিয়ার? ভাই শাহনাজ আক্তার লিখেছে ক্লিয়ার, থ্যাংক ইউ। 73 নাম্বার অঙ্কটা ক্লিয়ার কিনা একটু বলো। সাবরিন আক্তার ক্লিয়ার ভাইয়া, আর কেউ প্লিজ? আব্দুল আহাদ ক্লিয়ার, থ্যাংক ইউ। মানে এটার কোনো কাজই নাই বুঝছো, তোমাকে কনফিউজ করার জন্য K1টা দেওয়া হয়েছে। জুরিয়া, শিফা, স্পিড দাস, আব্দুল আহাদ, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার হয়ে গেছো না? আর কোন অঙ্কের কথা বললা ভাইয়া তোমরা? 73, 74 তাই না? ওকে, 74টাও করে দিচ্ছি। 74, থ্যাংক ইউ। আরমান ইসলাম, সৌরভ, বুঝেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কান্তা ক্লিয়ার, থ্যাংক ইউ। 74
একটি বিকারে 50 ml 0.1 মোল BOH ক্ষার রয়েছে, অপর একটি বিকারে 0.1 মোল ঘন মাধ্যমে এত ml অ্যাসিড রয়েছে। AHA অ্যাসিড H এর K এর মান হলো এত, বিয়োগ দ্রবণকে মিশ্রণের pH কত হবে, তাই তো? তাহলে আমরা pH ইজিক্যাল টু কি জানি ভাইয়া? pH ইজিক্যাল টু PK প্লাস লগ, একবারে লিখলাম CSVS বাই CAVA। তাহলে PK এর মান সরাসরি ধরে K দেওয়া আছে, তাহলে মাইনাস লগ 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস লগ। এইবার দেখো এইটা কিন্তু অ্যাসিড ক্ষার, এইটা হচ্ছে কি অ্যাসিড। তাহলে খেয়াল করো তো ভাইয়া, BOH এই ক্ষার এবং HA এই অ্যাসিড মিলে কি তৈরি করবে এখানে? তাহলে HA লবণ, সরি ওই পানি, BA হলো লবণ, কি ঠিক তো? প্লাস হলো পানি। তাহলে দুটার মধ্যে অবশ্যই অ্যাসিডের পরিমাণটা বেশি আছে। কত আছে অ্যাসিড? 150 ml, আর এর আয়তন ঘনমাত্রা 0.1, ঘনমাত্রা দুটারই 0.1, তার মানে লবণের ঘনমাত্রা হবে 0.1। এই লবণের ঘনমাত্রা কত? 0.1, কারণ দুটার ঘনমাত্রা তো 0.1, তাহলে লবণের ঘনমাত্রা হবে 0.1। ক্ষারের আয়তন আছে 50 ml আর অ্যাসিডের আয়তন হচ্ছে 150 ml। এমনি হাতের লেখা খারাপ, এই আংটির কারণে মিশাইতে প্রবলেম হচ্ছে। আর অ্যাসিড আছে 150 ml। তোমরা নিশ্চয়ই জানো উৎপাদ সবসময় লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করে। কার উপর ভাই? লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক কোনটা? যার পরিমাণ কম থাকবে। তার মানে 50 ml ক্ষার 50 ml অ্যাসিডে বিক্রিয়া করে 50 ml লবণ তৈরি করবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো দেখো তো, দুটো অ্যাসিডের এর ঘনমাত্রা 0.1, এটার কোনো টেনশন নাই, লবণের আয়তন হলো 50 আর সি এর ঘনমাত্রা তো 0.1ই। ও আচ্ছা, মান নিচে লিখার জায়গা দিয়েছে আমি না, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আর ভিএ কত হবে? তাহলে 150 ছিল, তাহলে এর 50 ml এর 50 ml এর সাথে বিক্রিয়া করে 50 ml লবণ তৈরি করেছে, তাহলে অবশিষ্ট অ্যাসিড কত হবে? 100। তার মানে এটা হলো 100। এখন মান বসাও, অ্যান্সারটা হয়ে যাবে। দুটার ঘনমাত্রা তো সমান, এটা টেনশন নাই, কেটে যাবে। আমার লবণের আয়তন হলো 50 ml আর অ্যাসিডের আয়তন হলো 100 ml, আর এই মানটা দেওয়াই আছে। এখন ক্যালকুলেশন করলে উত্তরটা হয়ে যাবে। প্লিজ এখন একটু বলো তো ভাইয়া, এখন তোমরা এই অঙ্কটা বুঝতে পারলা কিনা? 73 নাম্বার অঙ্কটা তোমরা বুঝতে পারলা কিনা? প্লিজ একটু কমেন্টে জানাও আমাকে, 73 নাম্বার অঙ্কটা তোমরা বুঝতে পারলা কিনা? প্লিজ তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি ভাই আমি। ইয়েস অর নো? ইয়েস বলতে হবে এমন কথা। শাহনাজ আক্তার ক্লিয়ার, এসপি দাস একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। জুরাইয়া শিফা, এসপি দাস তোমরা অফলাইন অনলাইন দুটাই করছো, তোমাদের কেমিস্ট্রিতে একদম সেই লেভেল হয়ে যাবে গো। নাফিজুল আজিজ বুঝতে পেরেছি, আব্দুল হাত জি ভাইয়া, সাবরিন আক্তার ক্লিয়ার ভাই, কামরুন্নেসা কামতা ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তার মানে অম্ল ক্ষারক সাম্যাবস্থা। ফারজানা ইয়াসমিন নিশা জি ভাইয়া, শাফি লিখেছো ইয়েস। এখন প্লিজ আমাকে একটু বলো তোমরা, অম্ল ক্ষারক সাম্যাবস্থা এই টপিকসটা আমাদের শেষ হয়ে গেল। আমরা এখন এই অধ্যায়ের শেষ টপিক শুরু করব, এই অম্ল ক্ষারক সাম্যাবস্থা। এই টপিকসে তোমাদের আর কারো কোনো প্রবলেম আছে কিনা? রুবেয়া সানি ক্লিয়ার, থ্যাংক ইউ। অম্ল ক্ষারক সাম্যাবস্থা, আমি 2-1 মিনিট ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য, যে অম্ল ক্ষারক সাম্যাবস্থা এইটুকুর মধ্যে। শিফা আপনার মতো হতে চাই ভাই কেমিস্ট্রিতে? না ভাই, আমার মতো কেন হবা তুমি? তোমরা আমার স্টুডেন্ট, অবশ্যই আমার চেয়ে অনেক ভালো হবা তোমরা, কারণ গুরুর চেয়ে শিষ্য সবসময় ভালো হয়। কেন হয়? কারণ গুরুর যে বৈশিষ্ট্য সেগুলো তো শিষ্যর মধ্যে থাকেই, আবার প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্বতা আছে একটা, সেটা তার সাথে অ্যাড হয়, ফলে শিষ্যরা সবসময় গুরুদেরকে ছাড়িয়ে যায়। আমি দোয়া করি তোমরা অবশ্যই অন্তত কেমিস্ট্রিকে আমাকে ছাড়িয়ে যাবা। আচ্ছা প্লিজ একটু তোমরা বলো, একটু প্লিজ বলো ভাইয়া, যে তোমরা এই অম্ল ক্ষারক সাম্যাবস্থা এই টপিক্সের মধ্যে তোমাদের আর কারো কোনো প্রবলেম আছে কিনা? আমি জাস্ট তোমাদের 2-1 জন ইয়েস অর নো বা কোনো টপিক থাকলে বা কোনো অঙ্ক কোনো প্রবলেম থাকলে সেগুলো একটু উল্লেখ করো, আমি তোমাদেরকে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো প্লিজ। বিশেষ করে তোমরা যারা অনলাইনে শুধুমাত্র ক্লাস করছো, অফলাইনে আসতেছো না, তাদের জন্য এটা আরও বেশি জরুরি।
আচ্ছা, 84 ভাই লিখেছো, এখন পর্যন্ত কোনো প্রবলেম না। ইমরান ইসলাম সৌরভ, বিশেষ করে তোমার যেটা বলছিলাম ভাই, তোমরা যারা অফলাইনে ক্লাস করছো তাদের তো প্রবলেম নাই, তারা এগুলো আবার পাবা, কিন্তু তোমরা যারা শুধুমাত্র অনলাইনে ক্লাস করছো তাদের প্রবলেম আছে কি নাই এইটা দেখা বা এইটা বোঝাটা কিন্তু ভাই তোমাদের জন্য খুব জরুরি। তাই তোমরা একটু বলো যে প্রবলেম আছে বা নাই এরকম কিনা, নাহলে আমি শুরু করবো আজকে নতুন টপিক। আচ্ছা স্পিদার না ভাইয়া, কান্তা লিখেছো নো প্রবলেম। যেমন সাবরিনা, আহাদ, আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি ভাইয়া যে কোনো প্রবলেম আছে কিনা। নেই ভাই, পরে আবার প্র্যাকটিস করো, তখন আরও বোঝা যাবে। হ্যাঁ নিশা ঠিক বলেছ। ওকে, তাহলে আমি শুরু করছি এই অধ্যায়ের শেষ টপিকস। ঠিক আছে, এই চমৎকার একটা অধ্যায় শেষ করব আমরা, শেষের দিকে চলে এসছি। অসাধারণ অধ্যায়, যে অধ্যায় পড়তে তোমরা শুনবা স্টুডেন্টদের ভাষায় যে চোখের জল আর নাকের জল এক হয়ে যায়। কিন্তু আমার বিশ্বাস তোমরা যারা অনলাইনে অন্তত করছো, অফলাইনে আসলে তো আরও ইন্টারেস্ট পাবা তোমরা, অন্তত অনলাইনে যারা করলা, আমাকে একটু বলো তো তোমাদের কি অ্যাকচুয়ালি অধ্যায়টা কি নাকানি চুবানি খাওয়ার মতো অধ্যায়? কারণ এটা হলো বেসিক অধ্যায়, যদি একটু বুঝে বুঝে ভেঙে ভেঙে পড়ো তাহলে আমার মনে হয় না যে তোমাদের আসলে প্রবলেম হবে। ওকে, তাহলে শুরু করছি আজকে এই অধ্যায়ের শেষ টপিকস, রাসায়নিক বিক্রিয়ায় শক্তির পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়ায় শক্তির পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়ায় শক্তির পরিবর্তন মজার হলো 2021-এর যারা পরীক্ষার্থী, 2021-এর যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, তাদের কিন্তু এই টপিকসটা সিলেবাসে বা নাই। 2021-এর ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী যারা, এই টপিকসটা কিন্তু তাদের সিলেবাসে নাই, এটা সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তো যাক, রাসায়নিক বিক্রিয়ার পরে শক্তির রূপান্তর সেইটা আমরা একটু দেখব। আমরা একটু চলে যাচ্ছি একদম সিরিয়ালি। এই যে ভাই তোমরা একটু পড়বা কিন্তু এগুলো, এই যে কৃষি উৎপাদনে পিএইচের ভূমিকা টুমিকা, তারপর ওকে এই যে 63 নাম্বার প্রশ্ন যাদের কাছে কনসেপ্ট বুক আছে, এই 63 নাম্বার প্রশ্ন থেকে শক্তির ও ভরের নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র তোমরা সবাই জানো, শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই, শুধুমাত্র তাকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন করা যায় মাত্র। আর ভরের নিত্যতা সূত্র হলো কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের ভর সবসময় সমান থাকবে, ভর কখনো কম বেশি হবে না। আমরা অনেকেই ফিজিক্সে তোমরা পড়েছো তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্র, এই তাপ শক্তির এই যে নিত্যতা সূত্র যেটা, সেটাই কিন্তু তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্র। অর্থাৎ তাপ শক্তি, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্রটি লিখো, তুমি শুদ্ধ করে লিখে দিয়ে আসবা, তাপ শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই, শুধুমাত্র তাকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর করা যায় মাত্র। আচ্ছা, তাহলে কি বলছিলাম যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্রটা লিখো, তুমি কি লিখবা? তাপ শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই, শুধুমাত্র একে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর করা যায় মাত্র। ওকে, তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া বলতে তোমরা নিশ্চয়ই জানো, যে সকল প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলি, আর যে সকল বিক্রিয়ায় তাপ শোষণ হয় তাকে তাপহারী বিক্রিয়া বলা হয়। ওকে, অভ্যন্তরীণ শক্তিটা আসলে কি জিনিস? অর্থাৎ কোনো সিস্টেম কাকে বলি আমরা? মহাবিশ্বের যে অংশটুকুনি আমরা কাজ করি, যে অংশটুকুনি আমরা গবেষণা করি, তাকে কিন্তু সিস্টেম বলা হয়। আমিও তোমাকে নিয়ে গবেষণা করি, তা তুমি কিন্তু একটা সিস্টেম। অর্থাৎ যেটুকু নিয়ে আমরা গবেষণা করি তাকে সিস্টেম বলা হয়। কোনো সিস্টেমের যে শক্তিটা আসলে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, কি বললাম? কোনো সিস্টেমের যে শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাকেই বলা হয় অভ্যন্তরীণ শক্তি। ওকে, আচ্ছা এনথালপি এগুলো একটু পরে আসতেছি। এবার দেখো এবার একটু আমাকে তোমরা বলো তো ভাই, যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের
সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের অভ্যন্তরীণ বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে নাকি বলা কঠিন? বলো অ্যান্সার কোনটা হবে, একটু কমেন্টে জানাও দেখি তোমাদের। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে না বলা কঠিন? আব্দুল আহাদ লিখেছ হ্রাস পায়, নাফিজুল আজিজ লিখেছ হ্রাস পায়। আর কেউ ভাইয়া, আর কেউ বলবা যে তাপ উৎপাদী বিক্রিয়া ক্ষেত্রে? আচ্ছা, শিফা লিখেছ বি, কামরুন্নেসা কান্তা লিখেছ হ্রাস পায়, থ্যাংক ইউ। নিশা লিখেছ হ্রাস পায়, থ্যাংক ইউ। সবাই সবার উত্তর ঠিক হয়েছে আসলে, কারণ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সিস্টেম থেকে শক্তি বের হয়ে যায়। তাপ উৎপাদী মানে কি? তাপ উৎপাদী মানে তাপ উৎপন্ন হচ্ছে, মানে সিস্টেম থেকে শক্তি বের হয়ে যায়। আর তাপ হারি মানে কি? তাপ সে শোষণ করছে, মানে সিস্টেমে আরো শক্তি আমাদেরকে দিতে হয়। তাই তাপ উৎপাদী ক্ষেত্রে বিক্রিয়ার ক্ষেত্রে মাথায় রাখবা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। আর তাপহারি ক্ষেত্রে যেহেতু আমরা বাইরে থেকে শক্তি প্রদান করি, তাই তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। ওকে, তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, আর তাপ উৎপাদীর ক্ষেত্রে হ্রাস পায়, আর তাপ হারির ক্ষেত্রে বৃদ্ধি পায়। কারণ তাপ উৎপাদীর ক্ষেত্রে শক্তি বের হয়ে আসে, মানে সিস্টেমের শক্তি কমে যায়। আর তাপ হারির ক্ষেত্রে সিস্টেমকে আরো শক্তি কি করতে হয়? দিতে হয়। তাই সিস্টেমের শক্তি আরো বৃদ্ধি পায়। আমার বিশ্বাস এটা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা বলো তো, বিক্রিয়কের চেয়ে যদি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি হয়, ধরো রিয়াক্টেন্ট, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি হলো 10, এখান থেকে প্রোডাক্টের অভ্যন্তরীণ শক্তি হলো 8, তার মানে কি আরো 2 শক্তি কিন্তু উৎপন্ন হচ্ছে। আমরা রাসায়নিক গতিবিদ্যা অংশের সময় এটা বলেছি, অর্থাৎ বিক্রিয়কের চেয়ে যদি উৎপাদের শক্তি কম হয় তাহলে সেটা তাপ উৎপাদী প্রক্রিয়া। আর এমন যদি হতো বিক্রিয়কের শক্তি 8, উৎপাদের শক্তি হচ্ছে 10, শক্তির তো সৃষ্টি বা ধ্বংস নাই, ফলে আরো বাইরে থেকে আমাকে কি করতে হতো? 2 শক্তি এখানে দিতে হতো। অর্থাৎ বিক্রিয়কের চেয়ে উৎপাদের শক্তি যদি কম হয় তাহলে সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর বিক্রিয়কের যে উৎপাদের শক্তি যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে তাপহারী প্রক্রিয়া। ওকে, আচ্ছা এবার একটু আমরা দেখি এনথালপি জিনিসটা কি আসলে। এনথালপি মানে হচ্ছে ধৃত তাপ, ধারণকৃত তাপ। সহজ কথা, কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে তার চাপ এবং আয়তন এই দুটা গুণ করলে মোট যে শক্তিটা পায় সেটাকে আমরা ধৃত তাপ, তাপের ইংরেজিতে হিট তোমরা জানো, ওটাকেই এইচ দ্বারা প্রকাশ করা হয়। এই জন্য হিট বা তাপকে আমরা এনথালপি বলে থাকি। কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সঙ্গে তার চাপ এবং আয়তনের গুণফল শক্তি যোগ করলে কি, ঠিক আছে, যে কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সঙ্গে তার চাপ এবং আয়তনের গুণফল এই দুটা যোগ করলে মোট যে শক্তিটা পাওয়া যায় তাকেই বলা হয় এনথালপি বা ধৃত তাপ, ধারণকৃত তাপ। তাপকে তো হিট এইচ দ্বারা প্রকাশ করি, তাই এনথালপিকেও কিন্তু এইচ দ্বারাই প্রকাশ করতে হয়। আর ডেল এইচটা হচ্ছে এনথালপির পরিবর্তন। ওকে, তো দেখো আমরা ডেল এইচটা কি করে বের করি? HP মাইনাস HR, ডেল এইচ ইজ ইকাল টু HP মাইনাস HR। এখন মনে করো আমার প্রোডাক্টের এনথালপি শক্তির মান হচ্ছে 8, আর উৎপাদের মান মনে করো 10, সরি বিক্রিয়কের মান মনে করো 10। প্রোডাক্টের হচ্ছে 8, উৎপাদের বিক্রিয়কের হচ্ছে 10, তার মানে এর কত হচ্ছে? -2, তার মানে নেগেটিভ হবে। আশা করি বুঝেছো বিষয়টা, যে প্রোডাক্টের শক্তি যদি রিয়াক্টেন্ট বিক্রিয়কের চেয়ে কম হয়, আমরা একটু আগে দিলাম সে তাপ উৎপাদী, মানে রিয়াক্টেন্টের যদি শক্তি বেশি হয় তাহলে তাপহারী, আর রিয়াক্টেন্টের শক্তি বেশি হলে মানটা নেগেটিভ হবে। এই জন্য তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচটা হচ্ছে নেগেটিভ, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচটা হচ্ছে পজিটিভ। কারণ এখন ধরো আমার প্রোডাক্টের শক্তি যদি 10 হতো আর রিয়াক্টেন্ট বিক্রিয়কের 8 হতো, তাহলে +2 আসতো, কিন্তু
তাই মাথায় রাখতে হবে প্রোডাক্টের শক্তি যদি উৎপাদের চেয়ে কম হয় তাহলে মালটা আলটিমেটলি মানটা নেগেটিভ চলে আসবে। তাই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএসটা হচ্ছে নেগেটিভ, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএসটা হচ্ছে পজিটিভ। আপনি এভাবে চিন্তা করতে পারো, তাপ উৎপাদী মানে কি, ওখান থেকে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে। তাপ উৎপাদী মানে কি, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে, মানে কি মাইনাস হচ্ছে। তাই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএস নেগেটিভ। আর তাপের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি শক্তি আরো দিচ্ছ, মানে সিস্টেমের শক্তি আরো কি বৃদ্ধি পাচ্ছে, তাই ডেলএস পজিটিভ। যাহালাও তাহাই কদু, যেভাবে চিন্তা করবা বিষয়টা একই হবে। তাহলে মাথায় থাকে যেন তোমাদের যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কেন ডেলএস নেগেটিভ হচ্ছে, কারণ এক্ষেত্রে প্রোডাক্টের শক্তি হচ্ছে কম, বিক্রয়কের শক্তি হচ্ছে বেশি, তাই নেগেটিভ হয়। আর তাপহারীর ক্ষেত্রে উৎপাদের শক্তি বেশি, বিক্রয়কের শক্তি কম, তাই তাপ উৎপাদী পজিটিভ হয়। ক্লিয়ার? এখন তোমরা তোমাদের লাইফে যত সংজ্ঞা পড়েছ, এই যে এই অধ্যায়ের যে সংজ্ঞাগুলো আছে, দহন তাপ, দ্রবণ তাপ, প্রশমন তাপ, তারপর আর কি আছে, ইন্টিগ্রাল তাপ, পরমাণুকরণ তাপ, এর চেয়ে সহজ সংজ্ঞা নাই। কিছু কমন কথা আছে। প্রমাণ অবস্থায় 1 মোল, ধরো তোমাকে বলা হলো দহন তাপ কি, প্রমাণ অবস্থায় 1 মোল কোনো পদার্থকে অক্সিজেনের সম্পূর্ণ দহন করলে এনথালপিতে পরিবর্তন। গঠন তাপ কি, গঠন মানে কি, তার উপাদান থেকে তৈরি হওয়া। প্রমাণ অবস্থায় 1 মোল কোনো পদার্থ তার উপাদান থেকে তৈরি করতে গেলে এনথালপিতে পরিবর্তন। আর কি আছে, বিয়োজন মানে কি, 1 মোলকে ভাঙ্গা। প্রমাণ অবস্থায় 1 মোল কোনো পদার্থকে ভাঙতে গেলে এনথালপিতে পরিবর্তন। দ্রবণ মানে কি, প্রমাণ অবস্থায় 1 মোল কোনো দ্রবকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে এনথালপিতে পরিবর্তন। কি ক্লিয়ার? খুবই সহজ বিষয়গুলো। তো মাথায় রেখো, গঠন তাপ একটা তাপ উৎপাদী প্রক্রিয়া, আর বিয়োজন তাপ হচ্ছে তাপহারী প্রক্রিয়া। সবসময় মাথায় রাখবা, গঠন তাপ ও প্রশমন তাপ, গঠন তাপ ও প্রশমন তাপ তাপ উৎপাদী প্রক্রিয়া, তাপ উৎপাদী প্রক্রিয়া। এটা যেন মাথায় থাকে যে গঠন তাপ ও প্রশমন তাপ হলো তাপ উৎপাদী প্রক্রিয়া, বিয়োজন তাপ হলো তাপহারী প্রক্রিয়া। বিয়োজন তাপ হলো তাপহারী প্রক্রিয়া। কেন বলতেছি দাঁড়াও, তাপহারী প্রক্রিয়া মাথায় থাকে যেন গঠন তাপ ও প্রশমন তাপ হলো তাপ উৎপাদী প্রক্রিয়া, আর বিয়োজন তাপটা হলো তাপহারী প্রক্রিয়া। তো দেখো ভাইয়া, গঠন তাপ মানে কি, তার উপাদান থেকে তৈরি হতে গেলে বা নতুন করে বন্ধন তৈরি করতে হচ্ছে। নতুন করে কি করতে হচ্ছে, বন্ধন তৈরি করতে হচ্ছে। তোমরা এটা রাসায়নিক বন্ধনে পড়নি ভাই, সর্বনিম্ন স্থৈতিক শক্তি অর্জনের প্রবণতা হচ্ছে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ। অর্থাৎ এরা যত উপাদানগুলো যত কম শক্তি ধারণ করবে, অণুর গঠনটা তত কি হবে, সহজ হবে। তার মানে কম শক্তি ধারণ করতে গেলে বাকি শক্তিটা কি করতে হবে, বের হয়ে যেতে হবে। তাই এটা হচ্ছে গঠন তাপ হচ্ছে তাপ উৎপাদী প্রক্রিয়া। যে কোনো কিছু গঠন করতে গেলে তাদেরকে সর্বনিম্ন শক্তি ধারণ করতে হয়। কারণ গঠন, রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়, স্থিতিশীলতা অর্জনের জন্য। আর স্থিতিশীলতা অর্জন করতে গেলে কি করতে হবে, কম শক্তি ধারণ করতে হবে, আর বাকি শক্তিগুলো তাহলে কি হবে, বের হয়ে চলে যাবে। তাই গঠন তাপ হচ্ছে তাপ উৎপাদী প্রক্রিয়া। আর প্রশমন তাপের সংজ্ঞা কি, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি তৈরি করতে গেলে এনথালপিতে পরিবর্তন। তার মানে ওখানেও 1 মোল পানিই গঠিত হচ্ছে, তাহলে ওটা এক পুরো গঠনের মতোই হচ্ছে। তাই প্রশমন তাপ হচ্ছে একটা গঠন তাপ উৎপাদী প্রক্রিয়া। আর বিয়োজন মানে কি, একটা বন্ধন গঠিত হয়ে আছে, স্থিতিশীল হয়ে আছে, ওকে অস্থির করতে হবে। তুমি কখন বন্ধন, তোমার সাথে আমার যদি ভালো সম্পর্ক থাকে, স্থিতিশীল থাকে, তাহলে আমরা তো কোনো সম্পর্ক ভাঙবো না। সম্পর্ক কখন ভাঙবে, যখন ওটা অস্থিতিশীল করতে হবে। আর অস্থিতিশীল করতে গেলে কি করতে হবে, বেশি শক্তি দিতে হবে। কি বেশি শক্তি দিতে হবে, তাহলে ওরা অস্থিতিশীল হয়ে এমনি এমনি ভেঙে যাবে। তো বিয়োজন তাপ এই কারণে হলো তাপহারী প্রক্রিয়া, কারণ ওখানে শক্তি দিতে হয়, দিয়ে ওদেরকে অস্থিতিশীল করতে হয়, তারপর ওরা বন্ধনটা ভাঙে। এই কারণে গঠন তাপ ও প্রশমন তাপ হলো তাপ উৎপাদী প্রক্রিয়া, কিন্তু বিয়োজন তাপ হলো একটা তাপহারী প্রক্রিয়া। পানির আয়নীকরণ কি, আয়নীকরণ কোন ধরনের প্রক্রিয়া,
পানির আয়নীকরণ, পানিকে আয়নিত করতে গেলে অবশ্যই পানিকে আয়নীকরণ করছো মানে ভাঙছো তো তুমি, তার মানে তাপহারী প্রক্রিয়া হবে। ওকে, তাপহারী প্রক্রিয়া। প্লিজ আমাকে একটু বলো এই দুটা বিষয়ের অর্থ তোমরা বুঝতে পারলা কিনা? প্লিজ একটু বলো ভাই। শিফা, থ্যাংক ইউ। একটু বলো যে আমার এই কথাগুলোর অর্থ বুঝতে পেরেছো কিনা, যে গঠন তাপ ও প্রশমন তাপ হলো তাপ উৎপাদী প্রক্রিয়া। আচ্ছা শিফা, থ্যাংক ইউ ভাই, বুঝেছি। আব্দুল হাদ, বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এইবার অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হচ্ছে প্রশমন বিক্রিয়া, তাই না? অ্যাসিড এবং ক্ষার দুটাই যদি তীব্র হয় তাহলে প্রশমন তাপের মান কিন্তু ধ্রুবক হয়, এবং সেই ধ্রুবকের একটা মান আছে -57.34, মানে পয়েন্টের পর একটু চেঞ্জ হয় অবশ্য, মানে অ্যাসিড এবং ক্ষার চেঞ্জ হলে পয়েন্টের পর একটু চেঞ্জ হয়। তাহলে মাথায় থাকে যেন তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপের মান হচ্ছে স্থির, এবং তা মোটামুটি -57.34। ঠিক আছে, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপের মান স্থির এবং তা মোটামুটি -57 পয়েন্ট সামথিং, মানে 34 ঠিক এটা না, মানে অ্যাসিড ক্ষার একটু চেঞ্জ হলে মানটাও চেঞ্জ হয়ে যায়। তো আমাদের প্রশ্ন, এই প্রশ্নগুলো অনেকবার বোর্ড পরীক্ষায় দিয়েছে যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার মানে প্রশমন তাপের মানটা ধ্রুবক কেন হয়, ফিক্সড হয় কেন? দেখো, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার নিয়ে যদি আমরা প্রশমন বিক্রিয়া করি তাহলে সেই প্রশমন তাপের মানটা কেন স্থির হয় সেটা একটু দেখো। ধরে নাও একটা তীব্র ক্ষার হলো সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা তীব্র অ্যাসিড হলো HCl। এই দুই পাবলিক মিলেই তো সোডিয়াম ক্লোরাইড আর 1 মোল পানি তৈরি করে। এই 1 মোল পানি তৈরি করতে গেলে এনথালপি যে পরিবর্তন সেটা হলো প্রশমন এনথালপি। বলো তো ভাই, সকল তীব্র অ্যাসিড থেকে কি হবে? ওই ক্যাটায়ন অংশ, সরি, সব তীব্র ক্ষার থেকে কি হবে? ওই ক্যাটায়ন আর OH তৈরি হবে। সকল তীব্র অ্যাসিড থেকে কি হবে? হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড তৈরি হবে। এখন সকল তীব্র অ্যাসিড একবারে আয়নিত হয়, সকল তীব্র ক্ষার একবারে আয়নিত হয়, এবং একবারে আয়নিত হয়ে তারা একবারেই এই পানিটা তৈরি করে। তাহলে সকল তীব্র ক্ষার যেহেতু একবারে আয়নিত হয়, মানে অ্যাসিডটাও একবারে আয়নিত হয়, ক্ষারটাও একবারে আয়নিত হয়, পানিটাও একবারে তৈরি করে, মানে সকল তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের এই পানি তৈরি হওয়ার ধরনটা আসলে একই রকম। তাহলে প্রশমন তাপের মানটাও কি হবে? একই রকমই হবে। এই জন্য সকল তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপের মান হচ্ছে ধ্রুবক, এবং তা মোটামুটি পরীক্ষিত একটা মান আছে -57 পয়েন্ট সামথিং। তোমরা এটা বুঝতে পারলা কিনা প্লিজ আমাকে একটু জানাও ভাইয়া, যে অ্যাসিড এবং ক্ষার দুটাই যদি তীব্র হয়, অর্থাৎ তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপের মান কেন স্থির হয়? আচ্ছা শিফা লিখেছ, বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ। দু একজন বললেই হবে কারণ উপস্থিতি তোমাদের খুবই নগণ্য। এবার আমার প্রশ্ন হচ্ছে, অ্যাসিড এবং ক্ষারের যে কোনো একটা যদি দুর্বল হয় বা দুটাই যদি দুর্বল হয় তাহলে প্রশমন তাপের মান কিন্তু আর -57 পয়েন্ট সামথিং থাকে না, সেখান থেকে কমে যায়। এখন আমরা সেটা নিয়ে দেখব কেন কমে যায়। আব্দুল হাদ, বুঝেছি ভাই, থ্যাংক ইউ। নিশা লিখেছো, ক্লিয়ার, থ্যাংক ইউ। কান্তা, জি ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে দেখো, ধরে নাও আমার অ্যাসিডটা হলো অ্যাসিটিক অ্যাসিড, একটা দুর্বল অ্যাসিড, এবং তোমরা জানো দুর্বল অ্যাসিড ধীরে ধীরে আয়নিত হয়ে অ্যাসিটেট আয়ন আর হাইড্রোজেন আয়ন তৈরি করে। আর আমরা একটা তীব্র ক্ষার নিলাম, ধরে নাও সোডিয়াম হাইড্রোক্সাইড, সে তো সম্পূর্ণ আয়নিত হয়ে সোডিয়াম আয়ন আর হাইড্রক্সিল আয়ন তৈরি করবে। এখন কথা হচ্ছে, তাহলে এই দুইটা অ্যাসিড ক্ষারের মধ্যে যখন আমরা প্রশমন বিক্রিয়াটা করি তখন কেন প্রশমন তাপের মানটা আসলে স্থির হয় না, মান কিছুটা কমে যায়? কারণ হলো সোডিয়াম হাইড্রক্সাইড একবারে আয়নিত হয়েছে, ওই OH তৈরি করছে, আর অ্যাসিডিক অ্যাসিড অল্প উপরে হাইড্রোজেন আয়ন তৈরি করবে, পানি হয়ে যাবে। যখনই হাইড্রোজেনের কথা আয়নিত হবে এটা আবার আয়নিত হবে, কারণ তোমরা লাশ হাতেলের নীতি থেকে জানো সাম্যাবস্থায় থাকাকালে কোনো বিক্রিয়ার যেদিকে ঘনমাত্রা কম থাকে বিক্রিয়াটা সেদিকে যায়, আবার আয়নিত হয়ে আবার হাইড্রোজেন আয়ন তৈরি করবে, আবার পানি তৈরি হবে, কারণ এর OH তো সব রেডি হয়ে আছে, বাট এর তো হাইড্রোজেন আয়ন একবারে আয়নিত হচ্ছে না, বারে 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 আয়নিত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ অ্যাসিড এখান থেকে সম্পূর্ণ হাইড্রোজেন আয়ন অ্যাসিড থেকে আয়নিত হতে না পারবে ততক্ষণ পর্যন্ত প্রক্রিয়াটা চলতেই থাকবে। তাহলে বারবার যখন প্রক্রিয়াটা ভাঙতে থাকবে তাহলে বারবার ভাঙতে গেলে শক্তি ব্যয় হবে না? সেই শক্তি কোত্থেকে আসবে? ওই যে যেই পরিমাণ শক্তি উৎপন্নের কথা ছিল সেখান থেকে কিছুটা কমে যাবে। এই জন্য বল ভাই যদি এটা দুর্বল হতো তাহলে এখানেও ব্যয় হতো, তখন আরো কমে যেত।
অ্যাসিড এবং ক্ষারের যে কোনো একটা বা দুটাই যদি দুর্বল হয় তাহলে প্রশমন তাপের মান এই জন্য কমে, কারণ তীব্র হলে সে একবারেই আয়নিত হয়ে যায়, একবারই পানি হয়, আর দুর্বল সে তো ধীরে ধীরে আয়নিত হয়। হাইড্রোজেন আয়ন কিন্তু অবসায়িত হবে, আবার আয়নিত হবে, আবার অবসায়িত হবে, আবার আয়নিত হবে। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হাইড্রোজেন এখান থেকে আয়নিত হতে না পারছে ততক্ষণ প্রক্রিয়াটা বারবার বিয়োজিত হতেই থাকবে, আর বারবার ভাঙতে গেলে তো শক্তি কিছুটা ব্যয় হবে ভাইয়া। এই জন্য তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপের মান স্থির হলেও অ্যাসিড বা ক্ষারের যে কোনো একটা দুর্বল বা দুটাই যদি দুর্বল হয় তাহলে প্রশমন তাপের মান কিছুটা কমে যায়। আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। শেখ শাফি লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। আর কেউ দু একজন ভাইয়া যে অ্যাসিড এবং ক্ষারের যে কোনো একটা যদি দুর্বল হয় তাহলে প্রশমন তাপের মান কেন কমে যায়? থ্যাংক ইউ। শাহনাজ আক্তার ক্লিয়ার, নাফিজুল আজিজ ক্লিয়ার, থ্যাংক ইউ। এখন মজার ব্যাপার হচ্ছে শিফা, বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ। নিশা অসুবিধা নেই ভাইয়া, আমি অফলাইনের মতো অফলাইন একই রকম ক্লাস নিই, যে কোনো এক জায়গা থেকে শিখতে পারলেই হলো। হ্যাঁ, রুবিয়া সানি ক্লিয়ার, আব্দুল হাদ জি ভাইয়া, ইব্রাহিম ক্লিয়ার, কান্তা ক্লিয়ার, নিশা ক্লিয়ার। শোনো, এখন এই যে আমার ধরো তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপের মান স্থির ছিল এবং তা মোটামুটি ধরো -17 ছিল। যে কোনো একটা দুর্বল হওয়ার কারণে মনে করো মানটা হয়ে গেল -52.34 মনে করো, হওয়ার কথা ছিল -57.34। এখন একটা দুর্বল হওয়ার কারণে কিছুটা শক্তি ওখানে ব্যয় হয়ে গেছে, প্রশমন তাপের মান হয়ে গেল -52.34। তাহলে কতটুকু কমে গেল? 5। এই 5 কিলো জুল শক্তি ব্যয় হয়ে গেছে। কি বলে 5 কিলো শক্তি কি হয়েছে? ব্যয় হয়ে শোষণ হয়ে গেছে। কি করতে? এটাকে বিয়োজিত করতে। এটা হলো এই মানটাই হলো ওই দুর্বলতার বিয়োজন এনথালপি বা প্রক্রিয়ার বলতে পারবো আয়নীকরণ এনথালপি, মানে ওটাকে আয়নিত করতে গিয়ে ব্যয়টা হয়ে গেছে। এই যে পরিমাণ তাপ শোষণ হয়ে গেল ওই দুর্বলতার কারণে এটাকে বলা হয় ওই দুর্বলতার বিয়োজন এনথালপি অথবা আয়নীকরণ এনথালপি। ওকে, আচ্ছা, তাহলে আমরা আয়নীকরণ এনথালপি বা বিয়োজন এনথালপিও দেখলাম এখান থেকে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যদি আমার অ্যাসিডটা HF হয়, ধরো ক্ষারটা যে কোনো তীব্র, মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড হলো, কিন্তু আমার অ্যাসিডটা HF, তাহলে এখান থেকে কি হবে? পানি প্লাস সোডিয়াম ফ্লোরাইড, তখন কিন্তু প্রশমন তাপের মান আবার বেড়ে যায়। অর্থাৎ তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপের মান স্থির হলেও অ্যাসিডটা যদি আমার HF হয় তাহলে আমার প্রশমন তাপের মান বেড়ে যায়। কেন জানো? এই যেখান থেকে পানি তো উৎপন্ন হলোই, আবার HF থেকে তো ফ্লোরাইড আয়ন উৎপন্ন হয়। এই যে ফ্লোরাইড, এই ফ্লোরাইডটা অক্সিজেনের বা পানির অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করে, মানে এর সাথে যুক্ত হয়, আর যুক্ত হওয়াতে একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। এই গঠন প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? তাপ উৎপাদী প্রক্রিয়া। তাহলে পানি তৈরি করতে গিয়ে যেহেতু এটা তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, ফলে পানি তৈরি হয়েছে, সেখানে -57 ধরো সামথিং এত শক্তি উৎপন্ন হয়েছে। আবার ফ্লোরাইডের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে তোমরা জানো যে ফ্লোরাইড পানির সাথে কিন্তু হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। যে ফোন মনে আছে? কারা হাইড্রোজেন বন্ড তৈরি? ফোন, FON। তো এ আবার পানির সাথে যুক্ত হয়ে একটা নতুন মানে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করে, ফলে ওখানে কিছু শক্তি আবার বিমুক্ত হয়। এই দুটা শক্তি মিলে মনে হয় -68 হয়। মানে অন্য কোনো অ্যাসিড না, জাস্ট HF, কারণ এখানে ফ্লোরাইড আছে, আর কোনো জায়গায় তো ফ্লোরাইড নাই। HCl, ক্লোরাইডটা হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে না, পারে কে? শুধু ফ্লোরাইড। এই জন্য অ্যাসিড এবং ক্ষারের যে কোনো একটা দুর্বল হলে, অ্যাসিড এবং ক্ষার তীব্র হলেও HF নিয়ে যদি কাজ করি আমরা, তাহলে প্রশমন তাপের মান কিছুটা বেড়ে যায়। ও শিফা, ঠিক বলেছো ভাইয়া, যে আমি যা বলি এবং ইভেন আমি আজকে সকাল 6:30টার ব্যাচে যা বলবো, আগামীকাল সন্ধ্যে 7:30টার ব্যাচেও কিন্তু একই কথা বলি। কোনো স্টুডেন্ট যেন মনে না করে কখনো যে ভাইয়া কোনো ব্যাচে বেশি কথা বলছে, কোনো ব্যাচে কম কথা বলছে, কোনো ব্যাচে ভালো পড়ায়, কোনো ব্যাচে খারাপ পড়ায়, এটা আমি কখনো করি না। থ্যাংক ইউ। এইবার স্টুডেন্টরা আরেকটা সংজ্ঞা নিয়ে খুব কনফিউজড হয়ে যায়, সেটা হলো ইন্টিগ্রাল তাপ, আর একটা হলো দ্রবণ তাপ। আমি একটু দেখাচ্ছি ভাই, দাঁড়াও। ইন্টিগ্রাল তাপ এবং দ্রবণ তাপ, ইন্টিগ্রাল তাপ এবং দ্রবণ তাপ, দেখো একটু, আমরা একটু দেখে নিই, তারপর আসতেছি।
এই যে বিভিন্ন প্রকার এনথালপির সংজ্ঞাগুলো ভাইয়া এগুলো একটু দেখবা তোমরা। আর আমি তোমাদের যাদের কাছে কনসেপ্ট বুক আছে, কনসেপ্ট বুকে যে উদাহরণগুলো দেওয়া আছে বা সেগুলো একটু দেখবা। যেমন বাষ্পীকরণ তাপ, এক মোল তরল পদার্থকে ফুটিয়ে যে তাপমাত্রায় বাষ্পে রূপান্তরিত করা হয়, করার সময় যে তাপ শক্তির পরিবর্তন হয় সেটাকে বাষ্পীকরণ তাপ বলা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 16-17 সেশনে দিয়েছিল পানির বাষ্পীকরণ তাপের মান কত, এই যে 41। এবং 2018-19-20-20 মেডিকেলের অনেক পোলাপান বলেছে আর মেডিকেল অ্যাডমিশন দিয়েছে, জানো বলছে এই কোশ্চিনটা কোথায় থেকে দিল, এই যে পানিকে সলিড থেকে লিকুইড করতে গেলে কত তাপ শক্তির পরিবর্তন হবে এটা দিয়েছিল। এই মানগুলো একটু মনে রাখবা তোমরা, যে যে বই থেকে পড়ছো সেখান থেকে মনে রাখবা, অথবা যাদের কাছে আমার কনসেপ্ট বুক আছে সেখান থেকে মানগুলো মনে রাখবা। প্রমাণ গঠন এনথালপি বলতে কি বুঝো এইটুকু তোমরা আপাতত আজকে পড়বা। প্রমাণ গঠন এনথালপি বলতে কি বুঝো, কিভাবে এখান থেকে যৌগের গঠন এনথালপি হিসাব করা যায়, এটা আগামী ক্লাসে হবে, আমি অঙ্ক করাবো, তো সেই অঙ্ক করলে বুঝবা। তোমরা শুধু এই প্রমাণ গঠন এনথালপির সংজ্ঞাটা শুধু পড়বা, ঠিক আছে? বাকিগুলো আমি অঙ্ক করার সময় বুঝাবো। দহন এনথালপি বলতে কি বুঝো এটুকুই পড়বা, বাকিটুকু আমি অঙ্ক করানোর সময় বুঝাবো, মানে আগামী ক্লাসে বুঝাবো। বন্ধন এনথালপির সঙ্গে এতটুকুই বুঝবা, কিভাবে বের করতে হয় অন্যগুলা এটা অঙ্কে, সবগুলো অঙ্কের সাথে সম্পর্কিত। সরি, এই যে দ্রবণ তাপ, দ্রবণ তাপের বৈশিষ্ট্যগুলো একটু পড়বা তোমরা। এই যে ইন্টিগ্রাল তাপের কথা বলছিলাম বা ইন্টিগ্রাল তাপ, ইন্টিগ্রাল তাপ এবং দ্রবণ তাপ এই দুইটা পোলাপান উল্টাপাল্টা করে দেয়। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এই যে ইন্টিগ্রাল তাপ আর হলো দ্রবণ তাপ, এই দুইটা পোলাপান প্রায় উল্টা পাল্টা করে, ইন্টিগ্রাল তাপ আর দ্রবণ তাপ। মাথায় রেখো দ্রবণ তাপের সংজ্ঞাটা আগে শোনো, যে দ্রবণ তাপ কাকে বলেছিলাম আমরা, এক মোল কোনো দ্রবকে, এক মোল কোনো দ্রবকে যথেষ্ট পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে এনথালপির যে পরিবর্তন সেটা হচ্ছে দ্রবণ তাপ। ওকে, আর ইন্টিগ্রাল তাপ হলো, দেখো আগে দ্রবণ তাপটা দেখো, ধরো এক মোল কোনো দ্রবকে আমার সম্পূর্ণরূপে দ্রবীভূত করতে, ধরো এক মোল সালফিউরিক অ্যাসিডকে, এক মোল সালফিউরিক অ্যাসিডকে সম্পূর্ণরূপে দ্রবণে দ্রবীভূত করতে আমার ধরো 50 মোল দ্রাবক লাগবে, 50 মোল দ্রাবক লাগবে। তার মানে এই এক মোল দ্রবকে যদি আমি, এক মোল দ্রবকে যদি আমি 50 মোল বা তার চেয়ে বেশি দ্রাবক যদি যোগ করি, কারণ তার চেয়ে বেশি দ্রাবক যোগ করলে কোনো সমস্যা নাই, কারণ 50 মোল যোগ হওয়ার পর তো সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যাবে। এরপর তুমি আরো যদি দ্রাবক যোগ করো তাহলে কোনো ক্ষতি নাই, কারণ ওই দ্রাবকটুকু আসলে কোন দ্রবকে দ্রবীভূত করবে। আব্দুল আহাদ এই কোশ্চিনটা কোন বই থেকে দিয়েছিল সম্ভবত আমার খেয়াল নাই ভাই কোন বই আছে, আমি তো তোমাদের কনসেপ্ট বুকটা সবগুলা বই মিলেই তৈরি করি। দেখো ভাই যেটা বলছিলাম যে দ্রবণ তাপের ক্ষেত্রে মনে করো এক মোলকে দ্রবকে, এক মোল সালফিউরিক অ্যাসিডকে সম্পূর্ণরূপে দ্রাবকে দ্রবীভূত করতে আমার 50 মোল দ্রাবক লাগে। তো 50 মোল দাও বা তার চেয়ে একটু বেশি দাও, কোনো সমস্যা নাই, কম দিলে সমস্যা, কারণ কম দিলে তো সম্পূর্ণ দ্রবীভূত হবে না, বেশি দিলে সমস্যা নাই। এই জন্য যে 50 ml যোগ করার পর আর যতটুকুই বেশি দিবা ওটা কাকে দ্রবীভূত করবে, আর তো দ্রবই নাই, সম্পূর্ণ তো দ্রবীভূত হয়েই যাবে 50 মোল যোগ করার পর। তাই তোমাদের দ্রবণ তাপের সংজ্ঞায় বলা হয় এক মোল কোনো দ্রবকে যথেষ্ট পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে এনথালপির যে পরিবর্তন তাকেই বলা হয় দ্রবণ এনথালপি বা দ্রবণ তাপ। আর ইন্টিগ্রাল তাপটা হলো, এখানেও আমাদের দ্রব এক মোল, ইন্টিগ্রাল তাপের ক্ষেত্র দ্রব এক মোল। এখন মনে করো এক মোল সালফিউরিক অ্যাসিডকে সম্পূর্ণরূপে দ্রাবকে দ্রবীভূত করতে আমার 50 মোল দ্রাবক লাগতো, আমি যোগ করেছি 30 মোল দ্রাবক। তাহলে তোমরা বলো তো আমার এই দ্রবটা কি সম্পূর্ণ দ্রবীভূত হবে? অবশ্যই সম্পূর্ণ দ্রবীভূত হবে না। তোমরা যা ভেবেছো সেটাই ঠিক, সম্পূর্ণ দ্রবীভূত হবে না। কিন্তু 50 মোল দ্রাবকে দ্রবটা যোগ করলে সেখানে তো কিছু একটা তাপের পরিবর্তন হবে, সম্পূর্ণ না হোক, যতটুকু দ্রবীভূত হবে সেইটুকুর জন্য তাকে তাপের পরিবর্তন হবে, সেই তাপটাকেই বলি আমরা ইন্টিগ্রাল তাপ। অর্থাৎ দ্রবণ তাপ এবং ইন্টিগ্রাল তাপ উভয়ের ক্ষেত্রে দ্রব এক মোল। দ্রবণ তাপের ক্ষেত্রে দ্রাবক যথেষ্ট পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ, আর ইন্টিগ্রাল তাপের ক্ষেত্রে দ্রাবক নির্দিষ্ট পরিমাণ। অর্থাৎ তোমাকে কেউ বলবে না যে সালফিউরিক অ্যাসিডের ইন্টিগ্রাল তাপের মান কত,
তোমাকে বলতে পারে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ তাপের মান কত, কারণ দ্রবণ তাপ মানে যথেষ্ট সম্পূর্ণ দ্রবীভূত করতে। তোমাকে বলতে পারে সালফিউরিক অ্যাসিডের 30 মোলের দ্রাবকের ক্ষেত্রে ইন্টিগ্রাল তাপের মান কত, 20 মোল দ্রাবকের ক্ষেত্রে ইন্টিগ্রাল তাপের মান কত। অর্থাৎ দ্রাবকটা একটা নির্দিষ্ট যে ওইটুকুর মধ্যে দ্রবীভূত করলে কতটুকু তাপের পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি না ইন্টিগ্রাল তাপের সর্বোচ্চ মানই হচ্ছে দ্রবণ তাপ? বল আমরা বলতে পারি কিনা যে ইন্টিগ্রাল তাপের সর্বোচ্চ মানই হচ্ছে দ্রবণ তাপ? তো তোমরা আমাকে একটু প্লিজ বলো তো ভাই, দ্রবণ তাপ আর ইন্টিগ্রাল তাপের সংজ্ঞাটা বোঝা গেল কিনা? দ্রবণ তাপ এবং ইন্টিগ্রাল তাপের সংজ্ঞাটা বোঝা গেল কিনা? হ্যাঁ, হাইস্টটাই হচ্ছে দ্রবণ তাপ, আর তার চেয়ে যে কম পরিমাণ দ্রাবক যোগ করব তাহলে সেখানে তাপের যে পরিবর্তন হবে সেটা হচ্ছে ইন্টিগ্রাল তাপ। হ্যাঁ পারি, থ্যাংক ইউ সো মাচ। সংজ্ঞা দুটা বোঝা গেছে নিশ্চয়? ক্লিয়ার? নাফিজুল আজিজ, আব্দুল আহাদ ক্লিয়ার? আচ্ছা, কামরুন্নেসা কান্তা ক্লিয়ার? বুঝেছি ভাই, থ্যাংক ইউ আহাদ। ওকে, শেখ শাফি ক্লিয়ার, শাহরাদ আক্তার ক্লিয়ার। আচ্ছা, আমরা এখন চলে আসি আবার আমাদের সেই পুরাতন ধারায়। এই যে ইন্টিগ্রাল তাপ বলতে কি বুঝো? প্রশমন তাপ লিখো কত সালে দিয়েছে, যে সকল তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুবক কেন? দেখছো, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপ মানে স্থির, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড HCl এর প্রশমন তাপের মান ওই স্থির মানের চেয়ে বেশি কেন? দেখছো কত সালে দিয়েছে। অ্যাসিড কিংবা ক্ষার যে কোনো একটি দুর্বল প্রকৃতির হলে প্রশমন তাপ স্থির থাকে না কেন? ব্যাখ্যা দাও। রাজশাহী বোর্ড 16তে দিয়েছে। এবার আসি আমরা, খুব অল্প টাইম লাগবে। তাপ রসায়নের দুটা সূত্র, একটা হলো ল্যাবোইসে ও ল্যাপ্লাসের সূত্র, আর একটা হলো হেসের সূত্র। ল্যাবোইসে ও ল্যাপ্লাসের সূত্রটা কীভাবে দেখো, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এখান থেকে আমার উৎপন্ন হলো 2 অ্যামোনিয়া, আমার ডেল এইচ এর মানটা হলো -92 কিলোজুল। তো আমরা যদি এখন অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে রূপান্তরিত করি তাহলে এখানেও ডেল এইচ এর মানটা 92ই হবে, শুধু চিহ্নটা হবে বিপরীত। অর্থাৎ কোনো বিক্রিয়া সম্মুখ দিকে ঘটার সময় যে পরিমাণ তাপশক্তির উৎপন্ন হবে ওই বিক্রিয়াটা বিপরীত দিকে ঘটার সময় ওই একই পরিমাণ তাপশক্তির শোষণ হবে। অর্থাৎ সম্মুখ দিকে ঘটার সময় যে পরিমাণ তাপশক্তির পরিবর্তন হয় বিপরীত দিকে ঘটার সময় ওই একই পরিমাণ তাপশক্তির পরিবর্তন হয়, শুধু চিহ্ন বিপরীত হয়। এটাই হচ্ছে ল্যাবোইসে ও ল্যাপ্লাসের সূত্র। তাহলে আমরা বলতে পারি না ভাইয়া যে ল্যাবোইসে ও ল্যাপ্লাসের সূত্র কিন্তু তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্রকে সমর্থন করে? কারণ এখানে দেখো সাত্ত্বিক সৃষ্টি ধ্বংস কিছুই হচ্ছে না, যা উৎপন্ন হয়েছিল সেই পরিমাণে লাগছে, অর্থাৎ আমার হাতে কোনো শক্তিই নাই, অর্থাৎ তাপ শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না। এটা আমরা ল্যাবোইসে ও ল্যাপ্লাসের সূত্র থেকে বলতে পারি। অর্থাৎ ল্যাবোইসে ও ল্যাপ্লাসের সূত্রটা তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্রকে সমর্থন করে। এবার আছে হেসের সূত্রটা কি? ধরো কার্বন প্লাস অক্সিজেন, প্রথমে আমি তৈরি করলাম কার্বন মনোক্সাইড, এবার এই কার্বন মনোক্সাইডকে আবার অপর্যাপ্ত অক্সিজেন করে তৈরি করলাম, কার্বন মনোক্সাইড তৈরি করলাম কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ দুই ধাপে আমরা কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি করলাম। আর আরেকবার কি করলাম, কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে সরাসরি কার্বন ডাই অক্সাইড তৈরি করলাম। তো এখানে দুই ধাপে বিক্রিয়াটা হলো, ওখানে এক ধাপে হলো। হেসের সূত্রটা হচ্ছে কোনো বিক্রিয়া এক ধাপে ঘটুক আর একাধিক ধাপে ঘটুক না কেন মোট তাপ শক্তির পরিবর্তন সমান হবে। অর্থাৎ এই দুটা মিলে যদি আমার হয় 3, ধর এটা হলো মনে করো 100, আর এটা তাহলে হবে মনে করো এখানে মোট লাগলো আমার 393, ধরো ডেলিসের মান, এখানে ধরো ডেলিস হলো -393, তাহলে এখানে যদি -100 হয় তাহলে এখানে কত হবে -293। অর্থাৎ এদের তাপ দুটা বিক্রিয়া ধাপের তাপ শক্তির পরিবর্তন যোগফল একবারে করলে একই হয়। অর্থাৎ কোনো বিক্রিয়া এক ধাপে ঘটুক আর একাধিক ধাপে ঘটুক না কেন, বিক্রিয়ক আর উৎপাদ যদি স্থির থাকে তাহলে তাপ শক্তির উভয় ক্ষেত্রে পরিবর্তনটা একই হবে। অর্থাৎ ল্যাবোইসে ও ল্যাপ্লাসের মতো হেসের সূত্রটাও কিন্তু তাপ গতিবিজ্ঞানের হেসের সূত্রটাও তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্রকেই সমর্থন করে। কি আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া তোমরা? যে এই দুটা মিলে যে তাপ শক্তির পরিবর্তন হবে এই একটা একই হবে। কেন হবে এটা? কারণটা হলো যে হেসের সূত্র বলাই হচ্ছে এটা। অর্থাৎ ব্যাপারটা এরকম, দেখো এই যে দেখো, মনে করো কার্বন থেকে প্রথমে আমি করলাম কার্বন মনোক্সাইড,
কার্বন মনোক্সাইড, তারপর সেটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করলাম কার্বন ডাই অক্সাইড। এই দুটা মিলে যে তাপচ্যুতির পরিবর্তন, আর কার্বন থেকে আমি সরাসরি কার্বন ডাই অক্সাইড তৈরি করলাম, একই হবে। এটাই হলো আমাদের হেসের সূত্র। এবং আমরা বলতে পারি হেসের সূত্রটাও কিন্তু তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রকেই সমর্থন করে। ওকে, এই যে হেসের সূত্র, এই তো একই 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 জিনিস। তারপর উদাহরণগুলো একটু দেখে রেখো। এই যে বিভিন্ন মৌলের পরমাণুকরণ তাপ, যেমন মেডিকেল অ্যাডমিশনটা 2003-04 এবং 11-12 শেষের অক্সিজেনটা দিয়েছিল, অক্সিজেনের পরমাণুকরণ তাপের মান কত, মানগুলো একটু মনে রেখো, তোমাদের কাজে লাগবে। তারপরে যে আমরা জানি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপের মান স্থির এবং তা মোটামুটি -57 সামথিং। তো দেখো অ্যাসিড ক্ষার চেঞ্জ হওয়ার কারণে কিন্তু 57 পরে পয়েন্টের মান একটু চেঞ্জ হয়েছে। বিশেষ করে নেক্সট টাইম যাদের মেডিকেলে পরীক্ষা দেওয়ার দিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে দেখবা দিয়ে দিবে HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন তাপের মান নিচের কোনটি, 4টা অপশন, 4টাতেই 57 দেওয়া থাকবে, শুধু পয়েন্টের পরের মানগুলো একটু চেঞ্জ। তাই পয়েন্টের পরের মানগুলো তোমাদেরকে কী করতে হবে, মনে রাখতে হবে। আর এই যে তোমাদের MCQ এর জন্য এই বিভিন্ন বই থেকে তথ্যগুলো কপি করেছি। এই যে অঙ্ক শুরু, আগামী ক্লাসে আমরা অঙ্কগুলো করলে আমাদের অধ্যায়টা মোটামুটি শেষ হয়ে যাবে। আমরা আশা করছি আগামী ক্লাসে আমরা আমাদের অধ্যায়টা শেষ করে ফেলবো। ওকে, থিওরিতে যদি কারো কোনো প্রবলেম থাকে তোমার গ্রুপে পোস্ট দিবা, নেক্সট ক্লাসে আমরা সেটা সলভ করবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।